কে কে ওখানে? ভৌতিক স্টোরি, সত্য ভৌতিক ঘটনা, দ্য স্ফিয়ার রিটার্ন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামে। ঘটনাটি সময়কাল মানে আনুমানিক 1963 থেকে 66 সালের মধ্যে কোনো একটা সময় হবে আর কি। এই সময় একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। তার আগে মানে 63 সালের বছর খানেক আগে থেকে একজন ব্যক্তি ওই আরকান্দি গ্রামে আসে, বলে যে তার বাড়ি পাবনা বা ওই দিকে। তো তার ভাষাতেও পাবনার একটা টান ছিল। তো উনি ওখানে আসার পরে বলে যে ওনার কেউ আত্মীয় স্বজন নাই, উনি এই গ্রামে থাকতে চান, উনি টুকটাক কবিরাজি জানেন। তো গ্রামের একজন মানুষ, বেশ বিত্তশালী মানুষ, তার অনেক জায়গা জমি ছিল, ওই একটা নির্দিষ্ট জায়গায় তাকে থাকতে দেন, ছোট্ট একটা ঘর তৈরি করে থাকতে দেন। তো তিনি সেখানে ছিলেন এবং উনি বেশ ভালো কবিরাজি জানতেন। মোটামুটি জিনে ধরা এবং মানুষের অসুখ বিসুখ, নর্মাল যে অসুখ বিসুখগুলো, এই জিনিসগুলো তার দেওয়ার ট্রিটমেন্টে ভালো হয়ে যেত। আবার জিনে ধরার রোগী, এই বিষয়গুলো ভালো হয়ে যেত। আবার অনেক সময় কোনো কোনো মানুষ তার কাছে অসৎ উদ্দেশ্য আসতেন, যেমন কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করা। মানে বলা যায় যে এই লোকটি ভালো খারাপ দুই ধরনের কাজই করতেন। মানে মানুষ স্বাভাবিকভাবে দেখতো যে সে প্রকাশ্যে কারো ক্ষতি করতো না, বা প্রকাশ্যে কারো মানে সাথে গোলমালে যেত না, কারোর সাথে খারাপ বিহেভ করতো না, মানে এরকম সে চলতো। যার কারণে সে মধ্যম ক্যাটাগরির বা মধ্যম বিহেভের একজন মানুষ হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। ওনার নাম উনি সকলের কাছে পরিচিত করেন কামাল নামে, আর কামাল কবিরাজ নামেই তিনি ওই গ্রামে পরিচিত হন। তো বেশ ভালোই চলছিল সবকিছু। তো উনি মোটামুটি যখন ওই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে তার কবিরাজি বিদ্যার কারণে মোটামুটি ফেমাস হয়ে যান, আশপাশ থেকে লোকও তার কাছে আসতে থাকে, তখন ওই গ্রামে একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো মাঝে মাঝে বলতে মাসে একটি কি দুটি, মানে দুটির ঊর্ধ্বে নয়, কিন্তু মাসে একটা হবেই। সেটা হলো গ্রামের কোনো বাচ্চা মিসিং হয়ে যেত, এবং তাকে যখন উদ্ধার করা হতো বা পাওয়া যেত কোনো জঙ্গল, ঝোপঝাড় অথবা সেই আরকান্দি শ্মশানের কাছে, এবং ওই ডেড বডি যখন পাওয়া যেত, দেখা যেত ওই ডেড বডির বুক মানে ফেরে ফেলা হয়েছে এবং তার ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। শুরুর দিকে মানুষ, যারা গ্রামের মানুষ রয়েছে, তারা কিন্তু চিন্তা করতো যে আসলে এখানে তো অনেক ধরনের হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, কারণ ওই সময়ে ওই এলাকায় বেশ ঝোপঝাড় জঙ্গল ছিল। তো এই কারণে তারা চিন্তা করেছে হয়তোবা এই ধরনের হিংস্র জন্তু আসতেও পারে। কিন্তু কেউ কেউ বলে যে হিংস্র জন্তু যদি আক্রমণ করে তাহলে তো এর শরীরে অনেক ধরনের দাগ থাকার কথা, আঁচড় থাকার কথা, কিন্তু তা না হয়ে শুধু ধারালো ছুরি দিয়ে বুকের উপর থেকে কেটে ফেলছে, হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছে, এটা কেন? তো এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বর্ণনা করে। কেউ বলে যে জিনের উপদ্রব শুরু হয়েছে গ্রামে, জিনে এগুলা খেয়ে ফেলছে, এরকম অনেক ধরনের কথা বলতে থাকে। তবে এরকম কয়েকটি ঘটনা যখন হয়, তখন কামাল কবিরাজের কাছে যখন তারা শরণাপন্ন হয়, তখন কামাল কবিরাজ বলেন যে এটি একটা পিশাচের কাজ, কোনো পিশাচ এই বাচ্চাদেরকে ক্ষতি করছে। তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, আমি নির্দিষ্ট রিচুয়াল করে দিব, এই সমস্যা থাকবে না। তার জন্য ওই খরচ করতে হবে। এখন গ্রামের লোকদেরকে বিভিন্ন বিষয় আনতে বলে, আজ এটা কাল ওটা, এরকম বিভিন্ন জিনিস আনতে বলে, এবং টুকটাক টাকা পয়সাও নেয়। তো সে তার মতো করে রিচুয়াল করে। দেখা যাচ্ছে যে প্রথম 2-3 মাস কোনো সমস্যা নেই, হঠাৎ আবার একটি সমস্যা দেখা দিল। সেটা হলো ওই যে একটা বাচ্চা মিসিং। যখনই মিসিং হয় তখন ওইভাবেই ওই বাচ্চার ডেড বডি পাওয়া যায়, শুরুতে যেভাবে বলেছি। লোকাল থানায় জানানো হয়, থানার থেকে আসে, কিন্তু তারাও কোনো সুরাহা করতে পারে না।
তারা কোনো আসামি ধরতে পারে না যে আসলে এটা কে করছে। আর ওই সময় আসলে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। রাজবাড়ি থেকে মানে বালিয়াকান্দি যাওয়ার যে রাস্তাটা, এখনো রাস্তাটা অত ভালো না, এখন বেশ সংস্কার করা হয়েছে, কিন্তু তারপরেও খুব যে ভালো তা নয়। কিন্তু ওই সময় তো আরো বাজে অবস্থা ছিল। তো তখন ওই গ্রামের মানুষের অনেক ধরনের কুসংস্কার, আরো বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসের কারণে তারা চিন্তা করতে এগুলো জিনে এই কাজ করেছে, যার কারণে তারা আসলে থানাতে ওইভাবে জানাতোও না। আর থানা যদি না জানানো হয় তাহলে তারা জানবে কিভাবে যে ধরনের একটি ঘটনা ঘটেছে। এই কারণে অনেক সময় অনেক বিষয়ই ধামাচাপা পড়ে যেত বা মানুষও জানানোর প্রয়োজন মনে করতো না। তো যাই হোক, ওই সময় তো মুক্তিযুদ্ধের আগে ফরিদপুর জেলা ছিল, রাজবাড়ী জেলা ছিল না। যত বিচার আচার সবকিছু কিন্তু ওই ফরিদপুর কোর্টেই হতো, বা ওখান থেকেই অনেক কিছুই নিয়ন্ত্রণ করা হতো, যেহেতু ওটা জেলা ছিল। বৃহত্তর ফরিদপুরের একটা অংশ ছিল রাজবাড়ী জেলা। তো যাই হোক, যখন এইভাবে কিছু ঘটনা চলছিল, মানুষ সমাধান করতে পারছিল না, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে। এবং এই বাচ্চাদের বয়স হতো 1 থেকে 4 বছরের মধ্যে, এমন একটা বয়সের বাচ্চা। এর থেকে বেশি বয়স সাধারণত হতো না বলে আমি জেনেছি। তো এইভাবে কিন্তু মানে প্রায় 10-12টা বাচ্চা, কম না কিন্তু, 10-12টা বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটে। আসলে যে যত চালাকি হোক, কখনো না কখনো ভুল করেই বসে, এবং যার ফলে ধরা পড়ে যায়। তো এমনই একটি ঘটনা ঘটে যায়। এক পূর্ণিমার রাতে হঠাৎ করে মা বাবা তারা টের পায় যে তাদের সন্তানকে কে যেন নিয়ে গেল, কিন্তু ঘরের দরজা কিন্তু বন্ধ। এটা কিভাবে সম্ভব হলো? দরজা বন্ধ, কিন্তু বাচ্চা গেল কিভাবে? কিন্তু বাচ্চা কিন্তু ঘরে নাই, কিন্তু মনে হলো কারো পায়ের শব্দ। শুরুতে বোঝে নাই, মানে মনে করেছে হয়তোবা ওই ঘর তো অন্ধকার থাকে গ্রামে, বা হারিকেনের আলোটা অনেক কমিয়ে তারা ঘুমায় আর কি, মনে করেছে হয়তোবা বিছানা থেকে পড়ে গেছে। তো বিছানার নিচে খোঁজে, তো পাওয়া যায় না। তখন ঘরের দরজা খোলে। দরজা খোলার পরে যে শুরুতে একটা শব্দ হয়েছিল, তো যার কারণে তখন মনে হয় তাহলে বাইরের শব্দটা কি মানে এই বাচ্চাকে নিয়ে যাওয়ার। তখন পিতামাতার মানে টনক নড়ে, হাই হাই, তাহলে তো আমার বাচ্চাকেও নিয়ে গেছে অন্য বাচ্চাদের মতো। কিন্তু অন্য মা বাবারা কিন্তু যতগুলো বাচ্চা মিসিং হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, এই মা বাবারা কিন্তু ঘুণাক্ষরও টের পায়নি বাচ্চা কিভাবে নিয়ে গেল। তারা শুধু ঘুম থেকে উঠে দেখেছে বাচ্চা নেই, ঘরের দরজা বন্ধ। তো এই ঘটনা যখন তার টের পায়, তখন তো তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। ও আরো একটি বিষয় বলে রাখি, সেটাই হলো যে ওই বাচ্চা যখন মিসিং হচ্ছিল, তখন গ্রামের লোকজন যখন হিংস্র জন্তু জানোয়ারের কাজ মনে করেছিল, তখন গ্রামের লোকজন পালা করে মশাল নিয়ে পাহারা দিত। এবং পাহারার ওই সময় দেখা যেত যে কয়েকদিন পাহারা দিয়েছে, তখন কিন্তু বাচ্চা মিসিং হয়নি। মাসখানেক যাওয়ার পরে যখন দেখেছে যে না, আর কোনো বাচ্চা মিসিং হচ্ছে না, তখন তারা ওই পাহারার ইয়েও কমিয়ে দিয়েছিল, এবং তারপরে আবার শুরু হয় এটা। তো যাই হোক, ওই রকমই একটা বিষয় যে পাহারার পরে যখন আবার এই সমস্যা শুরু হয়েছিল, সেই সমস্যার মধ্যে এই ঘটনাটি ঘটেছে নতুন করে। তো তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে, বাচ্চার মা বাবা। তাদের চিৎকার চেঁচামেচিতে ওই আশেপাশের যারা মানুষজন আছেন তারা তো চলে আসে, তো বলে যে এই ঘটনা, আমার বাচ্চা নেই। তখন তো তারা মশাল নিয়ে বেরিয়ে পড়ে, হাতে লাঠি, বর্ষা, দা, মানে এই কারণে তারা ওই লোহা জাতীয় জিনিস নিয়েছিল, কারণ তারা চিন্তা করেছিল যে ওই যে পিশাচ বা ভূত, জিন ভূত হাতে লোহা থাকলে এবং সাথে আগুন থাকলে ক্ষতি করতে পারে না। তারা মূলত ওই চিন্তা করে এই জিনিসগুলো সাথে নিয়েছে। তারা খুঁজতে থাকে কোথায় কোথায় গেল বাচ্চাকে নিয়ে। গ্রামের এরকম 30-40 জন মানুষ দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে খুঁজতে থাকে। তো ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে যেই জায়গাগুলোতে আগে বাচ্চাদেরকে পাওয়া গিয়েছে, আমরা সেই জায়গাগুলোতে আগে যাব। এর মধ্যে একটা দল ওই আরকান্দি শ্মশানের দিকে যায়। আরকান্দি শ্মশানের দিকে গেলে কোনো একটা জায়গা থেকে মানে তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এসেছিল তাদের কানে। ওই আর্তনাদের ওই শব্দ ধরে তারা যেতে থাকে এবং তারা চিৎকার করতে থাকে, এই পাওয়া গেছে পাওয়া গেছে। ওই দূরে যারা ছিল
তাদের কানে শব্দ গেছে, তারাও ওই শ্মশানের দিকে ছুটে এসেছে। ওই শ্মশানে গিয়ে একটা ঝোপের পাশে তারা ওই বাচ্চাকে আবিষ্কার করে, এবং ওই বাচ্চাকে একা আবিষ্কার করে না, তার হত্যাকারী সহ আবিষ্কার করে। দেখে এই হত্যাকারী আর কেউ নয়, এটা ওই কামাল কবিরাজ। কামাল কবিরাজকে হেন অপকর্ম করতে দেখে সবার মাথা বিগড়ে যায়। কেউ আইন নিজের হাতে তুলে না আনলেও হাতে লাঠিসোঁটা যা ছিল তা দিয়ে বেধড়ক পিটুনি দেয় তাকে। পিটাতে পিটাতে প্রায় আধমরা করে ফেলে। যেহেতু দেশে আইন আছে, বিচার আছে, থানা আছে, তখন গ্রামের যিনি মাতবর গোছের ছিলেন তিনি বললেন যে না, আসলে এভাবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে হবে না, ওকে আমরা পুলিশের কাছে দিয়ে দিব। কারণ এর আগেও যেহেতু এই কাজ করেছে, পুলিশ ধরতে পারেনি, অন্তত এই বিষয়গুলো পুলিশের জানা থাকা উচিত যে ও এই কাজটি করেছে। তখন সকালবেলা তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় তো বলেছি যে ওই সময় কিন্তু এই ফরিদপুর কোর্টে বিচার কার্য পরিচালনা হতো। তো ফরিদপুর কোর্টে যখন তাকে চালান করা হয়, সে এজলাসে থাকা বিচারকের সামনে সে স্বীকার করে যে এই সব ঘটনা সেই ঘটিয়েছে। যতগুলো বাচ্চা সে মিসিং করেছে, হত্যা করেছে, এই সবগুলো মানে তার কারণেই হয়েছে। এবং সে যে কাজটি করত সেটি হচ্ছে ওই বাচ্চার হৃৎপিণ্ডটা খেত। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই কাজটি সে কেন করেছে, তখন বলে যে এই কাজটি প্রতি মাসে অমাবস্যা এবং পূর্ণিমাতে এই কাজটি করতে হয়, না হলে প্রতি মাসে একটা করতেই হয়। তা না হলে তার অর্জিত যে জাদুবিদ্যা, জানা যে জাদুবিদ্যা, সেগুলো কাজে লাগে না। তো এই যুক্তিতে সেই কাজগুলো করত। যেহেতু সে জজ সাহেবের সামনে স্বীকার করেছিল আর গ্রামের অসংখ্য মানুষ প্রত্যক্ষ করেছে ওই বাচ্চা সে যে হত্যা করেছে ওই হাতে নাতে ধরেছে, এই কারণে সব সাক্ষী প্রমাণ তার বিপরীতেই যায়। আসলে সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টাও করেনি, কারণ ডিফেন্ড করার উপায়ও ছিল না। সে জজের সামনে স্বীকার করেছে। বিচারে যেটা হওয়ার সেটাই হয়। জজ তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এখন মৃত্যুদণ্ড প্রদান করার পরে তার যেহেতু কোনো আত্মীয় স্বজন ছিল না, আর এই কারণে সে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলও করেনি হাইকোর্টে, যার ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো যথাযথভাবে মেনে তাকে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করা হয়। তাকে রাখা হয়েছিল ফরিদপুর যেই কারাগার, এখন নতুন কারাগার মনে হয় হয়েছে, আমি দেখি নাই বা আমি জানিও না। তো আগের ব্রিটিশ পিরিয়ডে একটা কারাগার ছিল, এই কারাগারে তাকে ওই সময় রাখা হয়েছিল, কারণ ওই সময় তো আর নতুন কারাগার হয়নি। তো সেখানে রাখার পর তাকে কিন্তু কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেখানে রাখার পর কিছু ঘটনা ঘটে প্রিয় লিসেনার্স, সেটি আপনাদেরকে একটু বলি। এক রাতে তার যে কন্ডেম সেল আছে, আশেপাশে তারও কন্ডেম সেল রয়েছে, মানে কন্ডেম সেলে সাধারণত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে রাখা হয়। তো হঠাৎ করে রাতের বেলা ওই করিডোরে যে আরো যে সেল আছে সেই সেলের আসামিদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা বলছে যে ভূত ভূত ভূত, এরকম বলছে। তো ওখানে যে জেল পুলিশ ছিল তারা চলে আসে, বলে কি হয়েছে, বলে যে এখানে দেখলাম যে কালো মেঘের মতো এগুলো জন্য বা ধোয়ার মতো, তারা আসলে নির্দিষ্ট করে বলতে পারছে না, এরকম আইডিয়া দিয়েছে যে কালো মেঘ বা ধোয়ার মতো কোনো কিছু, মানে মানুষের আকৃতি লম্বা একটা এই করিডোর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারা কিন্তু এসে, মানে জেল পুলিশ এসে কিন্তু কিছুই দেখেনি। তখন ওরা কয়েদিদেরকে ধমক দেয় যে এই রাত বিরেতে এইভাবে চিৎকার চেঁচামেচি করো না, তাহলে কিন্তু শাস্তি হবে। তাদের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওদিকে এই যে কামাল কবিরাজ, তিনি কিন্তু জেলের যে খাবারগুলো তাকে দেয়া হতো সেগুলো খুবই কম খেতেন, বা মানুষের সামনে সে খেতেনই না। আর এইভাবে খাবার না খাওয়ার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েন এবং খুব দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং বেশ অসুস্থও থাকেন। রুমের থেকে খুব বেশি, মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া, ওয়াশরুমে যাওয়া ছাড়া আসলে খুব বেশি তার বের হওয়া হতো না। এমনিতে তো কিছুটা অংশ তো তারা ঘুরে বেড়াতে পারতেন জেলের মধ্যে, কিন্তু সে ওই অসুস্থতার কারণে খাওয়া দাওয়া করতে পারতেন না, এই কারণে সে বের হতো না। তাই হোক, এর কয়েকদিন পরে জেলখানায় আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো যে রাত প্রায় আনুমানিক 2-2:30টার দিকে আগুন আগুন বলে সবাই চিৎকার চেঁচামেচি করছে, এবং সেটা কিন্তু ওই সেলের আশেপাশে যে কয়েকটা ইয়ে ছিল, মানে কামাল কবির যে সেলে রাখা ছিল
তার আশেপাশে আরো যে সেল ছিল সেখানকার কয়েদিরা বলছে। জেল পুলিশ আবার আসে, দেখে যে স্বাভাবিক। তখন বলে কি হয়েছে, বলে যে মনে হলো ওই যে কামাল কবিরাজের যে সেল ওই সাইডটাতে দাও দাও করে আগুন জ্বলছে, তা আগুন ছড়িয়ে পড়তে পারে, আমাদের এখানে আসতে পারে, এই জন্য আমরা ভয়ে চিৎকার চেঁচামেচি করেছি। তো তারা দেখে মানে ওই জেল পুলিশটা যে কিচ্ছু নাই, একদম স্বাভাবিক। আর ওই কামাল কবিরাজও দিব্যি ঘুমাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই এগুলোতে। এবারও জেল পুলিশরা বলে যে আবার যদি এই ধরনের ঝামেলা করছো তো খবর আছে কিন্তু, এই বলে চলে যায়। তো যাই হোক, এরপরে কয়েকদিন পর আর কি আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো পানি পানি, ডুবে গেলাম মরে গেলাম, এই বলে চিৎকার চেঁচামেচি আসে রাতের বেলা। জেল পুলিশ আসে, এসে দেখে কিচ্ছু নাই, পানি নাই, একদম স্বাভাবিক। বলে কি হয়েছে, বলে যে মনে হলো যে এর ভিতরে পানি ঢুকছে, বন্যার পানি, এবং আস্তে আস্তে পানি খালি বাড়ছে, এবং আমরা এই সেল থেকে বেরোতে না পারলে এই সেলও ডুবে যাবে, এত পানি। বলে পানি কই, ফাজলামি করো, এই রাত বিরেতে এই ধরনের সমস্যা সৃষ্টি করতেছে জেলের মধ্যে, এটা কি তোমার মামা বাড়ি না শ্বশুর বাড়ি, এই ধরনের মানে বলে যে যা ইচ্ছা তাই করবা। ওদেরকে খুব ধমক দেয়, কিন্তু ওদের কথা আসলে কাউকে বিশ্বাস করাতে পারছে না, এবং বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিকে কামাল কবিরাজের যেই ফাঁসির যেই সময়টা সেই সময়টা ঘনিয়ে আসতে থাকে। ফাঁসির মাত্র প্রায় 3 দিন বাকি। তখন ওই জেল কর্তৃপক্ষ ফাঁসির যে মঞ্চ সেটি রেডি করার চেষ্টা করে, এবং সাধারণত যেটা করা হয় যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত কোনো আসামি তাদেরকে দিয়ে জল্লাদের কাজটি করানো হয়। আর এই কারণে ফাঁসির যে দড়িটা, এই দড়িটা রেডি করার দায়িত্ব পড়ে এক আসামির কাছে। বলে যে এই দড়িটা নিয়ে ওই যে উপরে যে দণ্ড আছে সেই দণ্ডের সাথে দড়িটা সেট করো, এবং যেখানে যেখানে দড়িটার জয়েন্ট লাগানোর দরকার সেই ব্যবস্থাটা করো। তো উনি যখন ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে উপরে ওই দড়িটা সেট করতে গেছেন, তখন হঠাৎ করে নিচ থেকে পাটাতন সরে যায়। নর্মালি পাটাতন সরার কথা না, পাটাতন সরার জন্য একটা হাতল থাকে বা হুইলের মতো থাকে, ওটা টান দিলে পায়ের নিচ থেকে পাটাতন সরে যায় এবং বডিটা নিচ দিকে পড়ে যায়। নিচে একটা লম্বা গর্ত থাকে, ওর মধ্যে বডি ঝুলতে থাকে, এবং তখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা তো আপনারা জানেন মোটামুটি সবাই। তো সে যখন পাটাতনের উপর দাঁড়িয়ে ওটা সেট করতে গেছে, তখনই হঠাৎ করে পায়ের নিচ থেকে পাটাতন সরে গেছে, আর সে ওই নিচে পড়ে যায়। আর নিচে পড়ে প্রচন্ড ব্যথা পায়, কারণ গর্তটা তো মোটামুটি বেশ বড়ই। সে তার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তার মেরুদণ্ডের একটা জায়গায় ভেঙে যায়, মানে খুব মারাত্মকভাবে আহত হয় সে। কিন্তু এভাবে কিন্তু পাটাতন সরে যাওয়ার কথা না, কিন্তু হয়তোবা প্রেশার বেশি পড়েছে সেটার উপরে। সে আবার একটা চেয়ার নিয়ে দাঁড়িয়েছিল পাটাতনের উপরে, মানে চেয়ার সমেত সে নিচে পড়েছে। তো সবাই বলেছে যে অনেক আগের পাটাতন, তো হয়তোবা কোনো সমস্যা থাকতেই পারে, এই জন্য পড়ে গেছে নিচে। তো সেটা আবার ঠিক করা হয়। এরপরে কি হয়, মানে বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে সবাই নিয়েছে। এরপরে যেটা হয় সেটা হলো যে ওই দড়ি তৈরি করার দায়িত্ব আবার আরেকজনের কাছে পড়ে। তো সে যখন ওইটা ঠিক করছিল, মানে সেট করছিল, কিভাবে যেন সে নিজেও বলতে পারে না, সে নাকি নিজেই ওই ফাঁসির দড়ি নিজের গলায় পড়ে ফেলেছে, এবং ওইটা নাকি তার গলায় আটকে গেছে। সে ছটফট করছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ওই ওই ফাঁসির কাষ্ঠের উপরে যে এমনি যে আরো একটা স্পেস আছে সেখানে এটা ঘটছে। কিন্তু এখন ওই দেখা যাচ্ছে যে সকালবেলা কিন্তু আসামিদেরকে ওই জেলের ভিতরে ছেড়ে দেয়া হয়। এখন দূর থেকে আসামিরা দেখছে যে এরকম ও ছটফট করছে, কিন্তু শুরুতে তারা বুঝতে পারেনি, কিন্তু যখন পা বেশি ছটফট করছে তখন তারা দৌড়ে যায়। দৌড়ে গিয়ে দেখে যে তার গলায় রশি আটকে গেছে। তখন তারা ওই রশি টেনে খোলার পর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর একটু দেরি হলে কিন্তু সে মারা যেত। তখন একটা রোমার ছড়িয়ে যায় যে কামাল কবিরাজের ফাঁসির কাজটা যেই রেডি করবে তারই ক্ষতি হবে। এখন কেউ আর মানে কোনো আসামি আর ভয়ে ওই ফাঁসির কাজটা রেডি করতে যেতে রাজি হয় না। যাই হোক, এখন আইন অনুযায়ী কাজ তো করতে হবে। পরে জেল পুলিশটাই তারা ফাঁসির কাজটা রেডি করে। তখন ফাঁসির আর মাত্র 1 দিন বাকি। তখন জেল কোড অনুযায়ী তাকে বলা হয় আপনার শেষ ইচ্ছা কি করতে চান। তখন তিনি 2টো ইচ্ছার কথা বলেন। সেটি হলো যে আমার মৃত্যুর পর আমার ডেড বডিটা ওই আরকান্দি শ্মশানের পাশে কোনো একটি জায়গায় কবর দিতে হবে, আর হলো যে আমাকে একটি ছোট বাচ্চা ছাগলের হৃৎপিণ্ড এনে দিতে হবে, এটা কাঁচা, এটা আমি খেতে চাই।
তো আসলে তিনি যে ইচ্ছাটা পোষণ করেছিলেন এই দুটো বিষয়টাই খুব স্পর্শকাতর। প্রথমত তিনি নামে একজন মুসলিম, যেহেতু কামাল নাম, এখন শ্মশানের পাশে তাকে কবর দেয়া বিষয়টা একটু অন্যরকম মনে হয়। যাই হোক, সেটা যদি স্থানীয়ভাবে মানুষরা মেনে নেয় সবাই, সেটা তো কোনো বিষয় না। কিন্তু জেল কোড অনুযায়ী এই ধরনের খাবার তাকে পরিবেশন করা এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু তারপরও যেহেতু ফাঁসি হবে মৃত্যু পথযাত্রী একজনের শেষ ইচ্ছা, তারা সেটা পূর্ণ করেন এবং তাকে সেটা দেয়া হয়। তবে দেয়া হয় আগের রাতে আর কি, মানে যেই রাতে তাকে ফাঁসি দেওয়া হবে তার ইমিডিয়েট আগের রাতে। তাকে রাতের বেলা যখন এটা দেয়া হয় তখন সেও বলে যে আজকে আমার সেলের আশেপাশে কেউ আসবেন না, এটা আমার 3 নাম্বার ইচ্ছা। যদিও শুরুতে বলি নাই, কিন্তু এটা আমার 3 নাম্বার ইচ্ছা, সেলের কাছে কেউ আসবেন না, আমি একটু নিরিবিলি থাকতে চাই একটা রাত। তো আসলে সেলের কাছে আসার প্রয়োজনও হয় না, কারণ কন্ডেম সেল আর বাইরে তো থাকেই, পুলিশরা সবসময় পাহারা থাকে। আর কন্ডেম সেলের নিরাপত্তা সম্পর্কে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন প্রিয় লিসেনার্স, যেটা মানে জেলখানার মধ্যেও আর একটা জেলখানা, মানে এটা খুবই একটা ভয়ানক একটা মানে কক্ষ বলা চলে আর কি। ছোট্ট একটা জানালার মধ্যে থাকে আলো আসার জন্য, বাতাস আসার জন্য। যাই হোক, তাকে রাত্রে সত্যি ওই খাবারটা নাকি দেয়া হয়েছিল এবং দেওয়ার পর খুব স্বাভাবিক ছিল, ওই রাত্রে কিন্তু ওই সেলে অন্য কোনো ধরনের ঘটনা ঘটেনি। সকালবেলা তাকে যখন ওই খাবার দেবে, নাস্তা দিবে, নাস্তার জন্য যখন আসে তাকে ডাকে, ওঠে না। পরে যখন তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায় কামাল কবিরাজ মারা গেছে। ওই যে ছাগলের যে হৃৎপিণ্ডটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সে খেয়েছে, কিন্তু কামাল কবিরাজ জীবিত নেই। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে সে মৃত্যুর পূর্বে খুব ভয় পেয়েছিল কোনো কিছু দেখে, তার চেহারা দেখে নাকি এমনটা মনে হয়েছিল। যাই হোক, যেহেতু তার লাশ রিসিভ করার মতো কেউ ছিল না, কারণ তার তো কোনো আত্মীয় স্বজন নেই, আর তার শেষ ইচ্ছা অনুযায়ী ওই লাশটি নিয়ে যাওয়া হয় ওই আরকান্দিতে। এখন সমস্যা হলো যে উনি যেহেতু একটা ইচ্ছা পোষণ করেছেন, আর উনি কিন্তু বলেননি যে শ্মশানেই কবর দিতে হবে, শ্মশানের পাশে। তো যার কারণে আমি আগের গল্পে বলেছিলাম এই শ্মশানে, কিন্তু পরে জানলাম যে না, আসলে শ্মশানে না, শ্মশানের পাশে দিতে বলেছিলেন। তো শ্মশানের পাশে কবর যেহেতু হবে, যদিও কিছু কিছু হিন্দুরা বাধা দেয়াটাই স্বাভাবিক, যিনি একজন মুসলিম, তারপর যেহেতু একদম শ্মশানের এরিয়ার মধ্যে না, পাশে, আর ওনার কাছ থেকে সকলে উপকার পেয়েছে, যেমন হিন্দু বলেন, মুসলিম বলেন, মানে মোটামুটি সব ধর্মের মানুষেরাই তাদের টুকটাক সমস্যা নিয়ে তার কাছ থেকে উপকার পেয়েছে। যেহেতু একটা মানুষ মারা গেছে, এখন তার মানে শেষ ইচ্ছা নিয়ে তো আর কোনো প্রশ্ন বা তোলার মতো ওরকম আসলে কারো মন মানসিকতা ছিল না। যদিও তার কারণে ক্ষতি হয়েছে, অনেকগুলো মা বাবার বুক খালি হয়েছে, কিন্তু তারপরও যে লোকটা তো মারা গেছে, বিচার তো হয়েছে, এই কারণে বিষয়টা নিয়ে আসলে কেউ আর বাড়াবাড়ি করে না, তাকে কবর দিয়ে দেয়া হয়। তো একটা কথা কিন্তু প্রেলিসেন্স আপনাদের মাথায় আসতে পারে যে জেলখানার ভিতরে এই ঘটনাগুলো যে ঘটেছে, এটা আসলে আমরা কিভাবে জানলাম? এটা 2টা ওয়েতে জেনেছি। আমি শুরুতে মানে প্রথমে যখন ঘটনাটি বলেছিলাম, সেটি বলেছিলাম একজন জেল পুলিশ, উনি অবসরে যাওয়ার পরে এই ঘটনাটা মানে উনি কাউকে বলেছিলেন, তারপর এটা ছড়িয়ে পড়ে। আর একটা হলো ওই যে সেলে যে অন্য অপরাধীরা ছিলেন, তারা আবার কেউ কেউ পরবর্তীতে হাইকোর্টে আপিল করে বা বিভিন্ন করে নির্দিষ্ট মেয়াদে সাজা ভোগ করে পরে খালাস পেয়েছিলেন, তাদের মাধ্যমে জানা গিয়েছে। তো এইভাবে ওই জেলখানার ওই আসামি এবং জেল পুলিশদের মাধ্যমে পরবর্তীতে বাহিরে জানা যায়। আর তখন তো পাকিস্তান পিরিয়ড ছিল, মুক্তিযুদ্ধের পর অনেকেই মানে ওই সময়ে যারা পরবর্তীতে বের হয়ে এসেছিলেন, অনেকে রাজনৈতিক বন্দী ছিল ওই সময়টাতে। তো বিভিন্নভাবে এই তথ্যগুলো জানা গিয়েছিল আর কি। তো যাই হোক, আর ওইখানকার লোকজন অনেকেই যেহেতু রাজবাড়ী জেলার ছিলেন, এই জন্য রাজবাড়ির লোকজন সহজে জানতে পেরেছে। তো ওনার মানে কামাল কবিরাজকে কবর টবর দেওয়া হয়ে গেল, মানে বিষয়টা এখানেই মোটামুটি শেষ বলা যায়। কিন্তু প্রিয় লিসেনার্স, অনেকেই বলে, কেউ কেউ হয়তো বা দেখেছে, কেউ দেখেনি, এটা লোকমুখে শোনা কথা, এটা নির্দিষ্ট করে আসলে বলা যায় না, যে ওই আরকান্দি শ্মশানের আশেপাশে নাকি একজন মানুষকে দেখা যেত, স্বাভাবিক আকৃতির মানুষ। গ্রামের মুরব্বীরা বলতেন এটা হচ্ছে কামাল কবিরাজের ভূত, এটা ঘোরাফেরা করে, মানে ও তো মানুষ খেকো ছিল, নরখাদক ছিল, তো ওর ভূতটা ঘোরাফেরা করে এদিক দিয়ে।
তো এখন সেটা দেখা যায় কি যায় না এই বিষয়ে আমি নিশ্চিত হতে পারিনি বা কেউ আমাকে বলেও নি। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ কালো জাদু প্র্যাকটিস করার জন্য এবং সেটাকে মানে ইফেক্টিভ করার জন্য দেখুন কত ভয়ানক কাজ করতে হয়, কত নোংরা কাজ করতে হয়, কত পৈশাচিক কাজ করতে হয়, এবং এই কাজের ফলাফল কিন্তু তার ভালো হয়নি, সে কিন্তু ধরা পড়েই গেছে। এই জন্য প্রিয় লিসেনার্স, আমরা এই কালো জাদু রিলেটেড বিষয় থেকে সবসময় ইনশাল্লাহ দূরে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি আফনান। আজকে আপনাদেরকে একটি স্টোরি শেয়ার করব। ঘটনাটি 1998 সালে। 1998 সালে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা সংগঠিত হয় এবং আমার যে জেলা রাজবাড়ী, সে রাজবাড়ী জেলার অনেক জায়গা, বিশেষ করে তখন যদিও বাঁধ ভেঙে যায়নি, কিন্তু বাঁধের অপোজিট পাশে প্রায় সকল জায়গাটি, মানে চরাঞ্চলের সকল জায়গায় একদম প্লাবিত হয়ে যায়। এবং চরাঞ্চলের যে মানুষরা তারা যেটা করে সেটা হচ্ছে তাদের ওই ঘর বাড়িগুলো ভেঙে নিয়ে এসে বাঁধের দুপাশে তারা টেম্পোরারি মানে আবাসস্থল সেটা তারা তৈরি করে এবং ওখানেই তারা থাকা শুরু করে। ওই সময়ে ব্যাপক সাহায্য সহযোগিতাও সরকার থেকে তখন করা হচ্ছিল। তো আমার ঘটনাটি ঠিক ওই সময়ের এবং ওই বাঁধের পাশের একটি পরিবারকে নিয়ে। 1998 সালে যখন এই বন্যাটা সংঘটিত হয়েছিল, এই যে জায়গাটাতে, যে জায়গার কথাটা আমি এখন বলবো, সেই জায়গাটি হচ্ছে রাজবাড়ী জেলার একদম সদর থানার মধ্যে সোনাকান্দর নামক একটা জায়গা আছে। এই সোনাকান্দর স্থানে, এই সোনাকান্দর যে জায়গাটা, সেটি একদম রাজবাড়ী যে শহর রক্ষাকারী যে বাঁধ, যেটা সে বাঁধের পাশে, এবং বাঁধের ওই পাশে যে জায়গাটা, এই জায়গাটার এখন নাম হচ্ছে মৌলবীর ঘাট। যদিও একটা সময় এখানে এই ঘাটটা ছিল না, সেখানে নদী প্রায় ওখান থেকে আরো প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে ছিল, কিন্তু 2006-07 সালের দিকে নদী ভাঙনে আস্তে আস্তে ওই নদীটা আরো কাছে চলে আসে, মানে একদম বাঁধের কাছে এখন চলে আসছে আর কি। তো যখন 98 সালে বন্যাটি হয়, তখন ওই যে সমস্ত লোকজন যারা চলে আসে বাঁধের পাশে ঘরবাড়ি ভেঙে নিয়ে, তখন সেই সাথে একটি পরিবারও আসে যারা ওই চরাঞ্চলে বসবাস করতো, ওই পাশে বাঁধ থেকে আরো প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে। সঙ্গত কারণে আমি ওই পরিবারের যিনি কর্তা তার নামটি বলছি না। কোনো একদিন হঠাৎ করে ওনার মেয়ে বিষ খেয়ে সুইসাইড করে। কি কারণে এটা জানা যায়নি, হয়তো বা রাগারাগি করেছে, এরকমই যতদূর জানা গেছে আর কি, এতটুকু, মানে আসল মেইন কারণটি জানা যায়নি। বাসায় রাগারাগি হয়েছে, যেহেতু ওই মেয়ের বাবা কৃষি কাজ করতো, বাসায় কীটনাশক বা এই টাইপের কিছু সার, বিষ জাতীয় কিছু সার বাসায় রাখা থাকতো। তখন এরকম বিষাক্ত সার খেয়ে মেয়েটি সুইসাইড করে। সময়টি সন্ধ্যার ঠিক পরপরই মেয়েটি মানে সুইসাইড করে আর কি। যখন বিষয়টি চারদিকে জানাজানি হয়ে যায়, তখন থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এসে লাস্ট পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়ার পরে একটা বিপত্তি দেখা দেয়। সেটা হচ্ছে যে ওই সময়ে যে ডোম আসার কথা আর কি, মানে যিনি ডোম সাধারণত লাশটি কাটেন, তো এই ডোম আবার খুব অসুস্থ ছিল, প্রচণ্ড জ্বর। এখন তার শারীরিক অবস্থা আসলে ওরকম এসে কাজ করার মতো ছিল না, কিন্তু তারপরেও যেহেতু সে ছাড়া আর কোনো উপায়ও ছিল না, রাতের বেলা তাকে অনেক রিকোয়েস্ট করা হয়, পেমেন্ট বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তারপরেও সে রাজি হচ্ছিল না। কিন্তু তারপরে মানবিক দিক চিন্তা করে যে লাশ এভাবে পড়ে থাকবে, এই অসুস্থ শরীর নিয়েই সে আসে লাশ কাটার জন্য। রাজবাড়ির যে লাশ কাটা ঘর যেটি রয়েছে, রাজবাড়ির সদর হসপিটালের মধ্যে কিন্তু লাশ কাটি ঘরটি না। অন্যান্য জায়গায় দেখি যে আমরা যে মর্গ, যেটা হসপিটালের যে মর্গটা, সেটা হসপিটালে থাকে, কিন্তু লাশ কাটা ঘর যেটা যেখানে লাশ কাটা হবে, এটি কিন্তু সাধারণত আমরা দেখি বিভিন্ন জায়গায় সদর হসপিটালের এরিয়ার বাউন্ডারির মধ্যেই থাকে। কিন্তু রাজবাড়ির ক্ষেত্রে এটা ব্যতিক্রম। বহু আগে থেকে, অনেক আগে থেকেই এই লাশ কাটা ঘরটি রাজবাড়ির মেইন শহর থেকে একদম একটু সাইডে, এটি রাজবাড়ি
সরকারি কলেজ যেটি রয়েছে, এই রাজবাড়ী সরকারি কলেজের থেকে একদম পাশেই একটি জায়গাতে, এই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস ফ্যাক্টরি। তো ওই সময় ওই জায়গাতে একসময় ড্রাই আইস ফ্যাক্টরি ছিল, কিন্তু এখন তো সেটি নাই, কিন্তু ওই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস। তো ওই ড্রাই আইস নামক স্থানে এই লাশ কাটা ঘরটি এখনো রয়েছে। তো ফার্স্টের দিকে লাশ কাটা ঘরটি এটা ছিল একটা টিন শেড, একটা টিন শেড ঘর। টিনের মানে হাফ ওয়াল ছিল, ওয়াল থেকে টিনের মধ্যবর্তী জায়গায় মানে এটাকে নেট দিয়ে চতুর্দিকে ঘেরা ছিল আর কি। মানে আমরা মুরগির যে কিছু ঘর দেখি যেরকম, ঠিক অনেকটা সেরকম আর কি। তো উপর দিকে এরকম নেট দিয়ে একটু ঘেরা ছিল, সেখানে কোনো জানালা ছিল না, জাস্ট একটি দরজা ছিল। তো এই লাশ কাটা ঘরটি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এরকমই। ওখানে লাশ নিয়ে আসা হয়, একজন ডাক্তারও আসেন, থানা থেকে একজন সাব ইন্সপেক্টর আসেন। এখন লাশ কাটা হবে, ডোম তার যেই প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে সেখানে আসে আর কি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে লাশ যখন বাসা থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার সময় যখন পুলিশ নিয়ে আসার সময় তখন লাশের চোখ কিন্তু খোলা ছিল। তো যেহেতু সুইসাইড করে মারা গিয়েছে, অনেকে হাত দিচ্ছিল না। যদি কোনো দেখা গেল পুলিশ এসে রাগারাগি করতে পারে যে আপনারা হাত দিয়েছেন কেন, কোনো আলামত নষ্ট হয়ে গেছে, আপনারা মেরে ফেলেছেন, এরকম কোনো কথা বলতে পারে, যার জন্য লাশের গায়ে কেউ হাত দেয়নি, কেউ চোখটা বন্ধও করে দেয়নি। লাশের চোখ খোলা ছিল। লাশটিকে যখন ওই আমরা যেটাকে মাদুর বলি, পাটি বলি, খেজুরের পাতার পাটি আর কি, এরকম একটা পাটিতে মুড়িয়ে লাশটি নিয়ে আসা হয়। তো লাশটি যখন লাশ কাটা ঘরে মানে ঢোকানো হয়, যখন সেটি খোলা হয়, খোলার পরই মানে ওই ডাক্তার ওই পুলিশকে ডেকে বলে যে আচ্ছা, আপনি বললেন যে এই লাশটি সন্ধ্যার পরে মারা গেছে, কিন্তু এই লাশের চেহারাটা এমন কেন? তখন সবাই খেয়াল করে যে লাশের চেহারাটা অত্যন্ত কালো হয়ে গেছে এবং চেহারাটা বেশ বিকৃত হয়ে গেছে। পুলিশ বলে এ তো বিষ খেয়ে মারা গেছে, হয়তোবা এই কারণে চেহারাটা এরকম খুব কালো দেখা যাচ্ছে। কিন্তু অনেক কালো হলেও এতটা বিকৃত তো হওয়ার কথা নয়। তারপরেও ডাক্তার যিনি আছেন উনি চিন্তা করেন হয়তোবা কীটনাশক যেটি সে খেয়েছিল, খুব বেশি পরিমাণে খেয়েছিল, হয়তোবা তার রিয়াকশনেই চেহারাটা খুব বেশি মাত্রায় বিকৃত হয়ে গেছে, এরকমই তারা মানে ভাবে আর কি। যাই হোক, পুলিশ কিন্তু লাশ কাটার সময় সাধারণত থাকে না, সে বাইরে থাকে, একজন ডাক্তারের উপস্থিতিতে লাশ কাটা হয়। ওই সময় ওই লাশ কাটা ঘরের মধ্যে 100 মানে এখন যে আমরা যে এলইডি বাল্ব দেখি, তখন তো এগুলো ছিল না, তখন ওই হলুদ যে বাল্বগুলো ছিল 100 ওয়াটের একটি ভাল্ব লাগানো ছিল ওখানে। তো ওই 100 ওয়াটের ভাল্বেই সাধারণত কাজটা করা হতো আর কি ওই আলোতে। যখন ডোম লাশ কাটা শুরু করে, মানে ফার্স্ট তার যে কাজটা মাথার থেকে লাশ কাটা শুরু করে যখন ফার্স্টে, তখন এরকম মানে কাজ শুরুর মাত্র কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তো যখন ইলেকট্রিসিটি চলে যায়, তখন যেহেতু ডোম শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, তার জ্বর ছিল, তখন ওই কাটার সময় ওই ঠিক কাটারত অবস্থায় ইলেকট্রিসিটি চলে যায় যেহেতু, তো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন ওই হঠাৎ করে ওনার হাতটা একটু মানে ঠিক যেই লাইন ধরে লাশটি কাটার কথা ছিল সেখান থেকে একটু অন্য জায়গায় ওনার মানে চাকুটা পড়ে যায় আর কি। তখন ওইখানে থাকা যে ডাক্তার এবং ডোম, বাইরে থাকা পুলিশ এবং ভ্যানওয়ালা একজন ছিল, নাম তার মোজাম্মেল। এই ঘটনাটি বেসিক্যালি মোজাম্মেলের কাছ থেকেই শোনা। ওই ভ্যানওয়ালা যে ছিল মোজাম্মেল, ওনারা স্পষ্টভাবে সবাই শুনেছে যে হঠাৎ করে ভিতর থেকে উফ এরকম একটি শব্দ সবাই শুনেছে। এটা যে শুধু ডোম শুনেছে বা ডাক্তার শুনেছে তা কিন্তু না, লাশ কাটা ঘরের ভেতরে যারা ছিল, যে 2 জন ছিল এবং বাইরে 2 জন ছিল, এই 4 জন ব্যক্তি একত্রে শুনেছে সেটা। এবং এই মেয়েলি কণ্ঠে এই উফ শব্দটি শোনার পর সবাই বেশ চমকে ওঠে, কি ব্যাপার এরকম শব্দ। তো বাইরে থেকে পুলিশ নক করে যে কি ব্যাপার এরকম শব্দ পেলাম। ওরা বলে হ্যাঁ আমরাও তো এরকম শব্দ পেলাম, কিন্তু ইলেকট্রিসিটি তো চলে গেছে, তো দেখি আলোটা জ্বালিয়ে নিই। তো ওনাদের কাছে আলোর ব্যবস্থা ছিল,
এটা কিন্তু মাত্র ইলেকট্রিসিটি চলে যাওয়ার মাত্র 1 মিনিটও না, মানে এই সময়ের মধ্যে এই ঘটনাটি, মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে ঘটনা। তখন সেখানে হারিকেন জ্বালানো হয়। হারিকেন জ্বালানোর পরে কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে লাশটি যখন নিয়ে আসা হয় তখন কিন্তু লাশের চোখটি ছিল খোলা, কিন্তু এখন দেখা যাচ্ছে লাশের চোখ কিন্তু বন্ধ। এটি কিন্তু সবাই খেয়াল করে। তখন ডাক্তার চিন্তা করে বা অন্যরা চিন্তা করে হয়তোবা লাশ যেহেতু কাটা হয়েছে, শরীরে কোনো অর্গানে যেহেতু হয়তোবা টান লেগেছে বা কোনো রগ কেটে গেছে, হয়তোবা এই কারণে হয়তোবা চোখ বন্ধ হয়ে গেছে। সবাই এটাই ভাবে। হারিকেন জ্বালানো হয়, বাদ বাকি প্রক্রিয়া শুরু করা হয়। যখন হারিকেন জ্বালানোর পরে আবার ডোম তার কাজ শুরু করে, ঠিক 5 মিনিটের মাথায় এই ডোম এবং ডাক্তার যিনি ভিতরে ছিলেন, যে ডাক্তার, মানে দুইজনই ফিল করছিলেন যে খুব ঠান্ডা কোনো একটা কিছু তাদের মানে মাথার পেছনে যে মানে আমাদের একটা রগ রয়েছে, তো এই রগ দিয়ে মনে হলো ঠান্ডা কোনো কিছু সারা আমাদের শির দ্বারা, মানে আমাদের শির দ্বারা রয়েছে। অনেক সময় আমরা খুব ঠান্ডা কোনো কিছু শির দ্বারা বেয়ে কোনো শীতল অনুভব করি, তো ওনাদের কাছে মনে হলো যে খুব ঠান্ডা কিছু একটা বিষয় বা কোনো একটা জিনিস তাদের শির দ্বারা বেয়ে সমস্ত শরীরে মানে একটা ঠান্ডা অনুভূতি সৃষ্টি করলো। তো তখন বেসিক্যালি ডাক্তার এটা ফিল করার পর উনি আসলে ওরকম তেমন কিছু মনে করেনি। উনি চিন্তা করেছে হয়তোবা মানে আশেপাশে একটু হালকা বাতাস হচ্ছিল, উনি মনে করেন হয়তোবা বাতাসের কারণে এরকমটা হয়েছে। আর ওইদিকে ডোম, তারও কিন্তু এরকম বিষয়টি হয়েছে, কিন্তু সেও কিন্তু ফার্স্টে বলেনি। এই যখন হারিকেনের আলোতে 5 মিনিট কাজটি করা হলো, দম করে হারিকেনটা নিভে গেল। অথচ হারিকেন নিভে যাওয়ার কোনো কারণ ছিল না, এমন কোনো দমকা বাতাসও সেখানে ছিল না। হারিকেনেও তেল ছিল, হারিকেনটা ভালো ছিল এবং খুব ভালো করে চেক করেই হারিকেনটা ধরানো হয়েছিল। হারিকেনটা নিভে যাওয়ার কারণ কি? যেহেতু পাশে ম্যাচ ছিল, ডোম যে কাজটি করে সে করে আবার ম্যাচটি ধরায়। ম্যাচটি মানে ধরানোর পরে এবং হারিকেনটাকে পুনরায় জ্বালানো হয়। জ্বালানোর পরে আর একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করা যায়, সেটা হলো এখন কিন্তু লাশের চোখটি আর বন্ধ নাই। এখন দেখা যাচ্ছে ওই যে প্রথম সময়ে যখন যেরকম লাশের চোখটি খোলা ছিল, ঠিক তেমন লাশের চোখ খোলা। তখন ডোম এবং ডাক্তার উভয়ই অবাক হন যে কি ব্যাপার, হারিকেনের আলো বন্ধ হওয়ার আগেই না দেখছিলাম যে লাশের চোখ বন্ধ, এখন আবার খোলা, শুরুতে যেমন ছিল খোলা, ঘটনা কি? তখন ডোম একটু ভয় পাওয়া শুরু করে। আমরা জানি ডোমরা যখন লাশ কাটে তখন ওরা কিন্তু একটু মানে ড্রিঙ্ক করে না, এটা আমরা অনেকেই জানি। কিন্তু ডোম যেহেতু শারীরিকভাবে অসুস্থ ছিল, জ্বর ছিল, এজন্য এই জ্বরের উপরে উনি আর কোনো ড্রিঙ্ক করেননি। উনি স্বাভাবিকভাবেই মানে এই কাজটি শুরু করেন আর কি। সুতরাং মানে সেও সব বিষয় শুনছে, দেখছে, ডাক্তারও দেখছে। তো ভুল হওয়ার তো একার ভুল হতে পারে, সবার তো ভুল হওয়ার কথা না, বা একজন একা ভুল দেখতে পারে, সবাই তো ভুল দেখার কথা না। যাই হোক, তারা কাজ শুরু করে। ঠিক কাজ আরো প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর আবার ধপ করে হারিকেন নিভে যায়। হারিকেন নিভে যাওয়ার পর এবার কিন্তু ডাক্তার একটু ভয় পেয়ে যায় এবং উনি যে কাজটি করেন সেটা হলো হারিকেন নিভে যাওয়ার সাথে সাথে উনি যে দরজা যেটা লক করে রাখা ছিল, উনি দৌড় দিয়ে দরজা খুলে দৌড়তে বাইরে চলে যান, ডোমকে একা রেখে। যেহেতু উনি একটু ভয় পেয়েছেন, এখন ডোম যেহেতু এই কাজটি করে অভ্যস্ত, উনি আর ভয় পান না। উনি স্বাভাবিকভাবেই উনি আবার হারিকেনটা ধরানোর পর এবার ডোম একটা চিৎকার করে ওঠে। তার চিৎকারে বাইরের থেকে এই যে ভ্যানালা মোজাম্মেল পুলিশ অফিসার এবং যে ডাক্তার, ওনারা আবার একটু সাহস করে ভিতরে ঢোকেন। ডোম বলছে, দেখেন হারিকেন নেভার আগে লাশের চোখটি খোলা ছিল, এই যে হারিকেন ধরালাম, এখন লাশের চোখ বন্ধ। এখানে কি হচ্ছে এগুলো? এই দৃশ্য দেখার পরে উপস্থিত সবাই কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। প্রথমে উফ করে শব্দ করে ওঠে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরপরই। তারপরে এই যে একবার চোখ বন্ধ একবার খোলা, এটা কিন্তু ওখানে সবাই এটা দেখছিল। রাত কিন্তু তখন অনেক বেজে গেছে, রাত তখন প্রায় 12টা-1টা বাজে। এর মধ্যে কি হয় যে ইলেকট্রিসিটি চলে আসে।
ইলেকট্রিসিটি যেহেতু চলে আসে তখন সবাই বলে যাক এইবার আর অতটা সমস্যা হবে না, দ্রুত কাজ শেষ করে ফেলো। তখন ডোম যে কাজটি করে দ্রুত শেষ করে লাস্টটি আবার সেলাই করে ফেলে। সেলাই আমরা জানি যে যেখানে কাটা হয়েছে সেটা আবার সেলাই করে দিতে হয়। তো ডোম লাস্টটি সেলাই করে ফেলে এবং সেটি কিছু প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশ যখন এই যে মোজাম্মেল যিনি ভ্যান চালক ছিলেন, উনি যখন লাশটি নিয়ে যাচ্ছিলেন থানার থেকে আবার ক্লিয়ারেন্স নিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশ মানে তার ভ্যানটা যে লাশ যে ভ্যানে রয়েছে ভ্যানটা খুবই হালকা এবং মনে হচ্ছে উনি ভ্যান চালাচ্ছেন না, মনে হচ্ছে ভ্যানটা উড়ে উড়ে যাচ্ছে, ভ্যান উড়ে উড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এমনটা মনে হচ্ছে। এবং স্বাভাবিক গতির থেকে বেশ ভালো মানে আরো বেশি গতিতে ভ্যানটি চলছিল। ওই পরিবারে ওই মেয়ের বাবা ছাড়া আর কোনো পুরুষ সদস্য ছিল না। মোজাম্মেল সাহেব যিনি ভ্যান চালান উনি ওই পরিবারের মানে পূর্ব পরিচিত ছিলেন, এই জন্য উনি ওই লাশের গার্জিয়ান হিসাবে লাশটি নিয়ে যান, অন্য কোনো লোক ছিল না এখানে সাথে। তখন মোজাম্মেল কিন্তু একটু ভয় পেতে থাকেন যে আসলে ওখানে লাশ কাটা ঘরে এই ধরনের ঘটনা, আবার ভ্যান এত হালকা মনে হচ্ছে কেন, এরকম তো হালকা তো লাগার কথা না। উনিও ভয় পেতে থাকেন। কিন্তু এর মধ্যেই ওই যে বাড়ি যেখানে ওই মেয়ের বাসাটা ছিল আর কি, সেখানে ওরা চলে আসে, ভ্যানটা চলে আসে। ভ্যান চলে আসার পরে পরিবারের অন্য সদস্যদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয় এবং লাশ যখন গোসল করাবে, গোসল করার সময় মানে ওখানে যাদের রেডি করা ছিল তারা স্বাভাবিকভাবে লাশটি গোসল করান আর কি। গোসল করানোর পরে স্বাভাবিকভাবে লাশটি দাফন করা হয়। দাফন করার পর হয়তোবা তখন আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও ওই পরিবারের সাথে এবং রাতের বেলা ওই বাসার আশেপাশে যে আরো কয়েকটি ভ্রাম্যমান বাসা মানে ওই যে ঘর বাড়ি ভেঙে নিয়ে এসে মানে সেখানে থাকা শুরু করছে যারা বন্যা দুর্গত যারা মানুষ ছিল সেখানে, ওনারা কিন্তু এই রাতের বেলা এই নদীর ধারে মানে একদম বাঁধের কিনারে আর কি, বাঁধের কিনারে বেশ 3-4 দিন ওই মেয়েকে কিন্তু দেখেছে। এটা তাদের ভাষ্য অনুযায়ী দেখেছে সে বসে আছে, চুলটা ছেড়ে দিয়ে বসে আছে। তো যখনই তাকে কেউ ডাক দিত সাহস করে তখনই সে হাওয়া হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। এটা কয়েকজন দেখেছে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এই যে লাশটা হঠাৎ করে কাটার সময় উফ শব্দ করা, তারপর বারবার চোখ খোলা বন্ধ করা, এটি কিন্তু একটা রহস্যজনক ব্যাপার ছিল। যেহেতু শুরু থেকে মোজাম্মেল যিনি ভ্যানওয়ালা উনি শুরুতেই ছিলেন, এই জন্য ওনার কাছ থেকে ঘটনাটি শোনা। এবং আরও একটি ঘটনা আমি বলতে চাই, ঘটনা না সেটা হচ্ছে এটা আংশিক একটু তথ্য দিব আপনাদেরকে। জানা যায় মানে আমি ঘটনাটি কালেক্ট করার সময় এটা জানতে পেরেছি যে এই মেয়ের বড় বোন 10 বছর আগে যখন 1988 সালের বন্যা হয়, 10 বছর আগে এরকম একটি বন্যার সময়ও এই মেয়ের যে বড় বোন সেও সুইসাইড করে। তার ঠিক 10 বছর পর 98 সালের বন্যার সময় এই মেয়ে সুইসাইড করে। এবং ওখানকার যে পাড়া প্রতিবেশী যারা ছিল তখন বলে যে এই মেয়ের মৃত্যুটাও স্বাভাবিক ছিল না, মৃত্যুর মানে মারা যাওয়ার পরেও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। এখন কি সেই ঘটনা এটি আমি এখনো কালেক্ট করতে পারি নাই। তো আমি এই আজকে যে ঘটনাটি শেয়ার করলাম এর পরবর্তীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এই মেয়ের বড় বোনের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে মেয়েটি সুইসাইড করেছিল, বা ওই সুইসাইডের পরে কি ঘটনা ঘটেছিল। আমি চেষ্টা করব এই ঘটনার ঠিক পরের যে ঘটনাটি যেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি সেটি আপনাদেরকে শেয়ার করার জন্য। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছিল এরা এখন রাজবাড়ী মেইন শহরেরই কোথাও বসবাস করে, কিন্তু এরা যে কোথায় থাকে এটা আসলে আমি জানি না। আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি জানতে পারি নাই যে ওরা এই মুহূর্তে কোথায় থাকে। আর এখন করোনাকালীন এই সিচুয়েশনের কারণে আমি আসলে ওইভাবে তথ্য নিতেও পারি নাই, এটা একটা বাস্তবতা। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে যেই মেয়ের গল্পটা আজকে আপনাদেরকে করলাম এর বড় বোনের সঙ্গে কি হয়েছিল এটি পরবর্তীতে কোনো একটি এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
ঘটনায় চলে যাই। উনি এর আগে মাস্টার দাদুর কাছ থেকে ঘটনা শুনে আমাদেরকে দিয়েছিলেন। এই মাস্টার দাদু হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে ওনাদের ওই হসপিটালে আসেন। তো পরবর্তীতে একটা চেক আপের তারিখ দেওয়া হয়, সেই তারিখটা ছিল 2025 সালের ডিসেম্বর মাসের 18 তারিখে। উনি পরবর্তী চেক আপের জন্য যখন আসেন তখন একটা ঘটনা প্রসঙ্গে উনি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় একটি ঘটনা শেয়ার করেছিলেন। গুরুত্বপূর্ণ কোন অর্থে, এটা পুরো ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। ওই সময়ে দাদুর সামনে একটা মেয়েকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। সে অহেতুক পাগলামি শুরু করেছিল, যাকে মেডিকেলের ভাষায় HCR বলা হয়। তার পাগলাটে আচরণ দেখে কথায় কথায় দাদু এই ঘটনার অবতারণা করেছিলেন। তো ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকার চাঁদপুর নামক একটা জায়গা রয়েছে, সেই জায়গায় এই ঘটনাটির সূত্রপাত। তো মাস্টার দাদু উনি কিন্তু তখন এই ভজন সাধনের পথে আসেননি, তখন উনি ইউনিয়ন বোর্ডে সরকারি চাকরি করতেন। দাদু যতটুকু অনুমান করেন সময়টা 1987 কি 88 সাল এরকম হবে। উনি ওই ইউনিয়ন বোর্ডে চাকরি করেন আর বিকেলবেলা টিউশনি করাতেন। একবার এক বর্ষাকালের ঘটনা, বিকেলবেলা অফিস বন্ধ করে বাড়িতে আসার সময় এমন বৃষ্টির তীব্রতা শুরু হয়ে যায় যে 2 হাতের মধ্যেও কিছু দেখা যায় না, এমন বৃষ্টি। উপায়ন্তর না দেখে সিদ্ধান্ত নিলেন রাতটা অফিসেই থেকে যাবেন। একটানা ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হবার পর সন্ধ্যার পরে এসে বৃষ্টি কমে আসে। তখন উনি সিদ্ধান্ত পাল্টান, চিন্তা করলেন বাড়িতে চলে যাবেন। সেই অনুযায়ী ছাতা আর টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে রওনা দিলেন বাড়ির পথে। কাদা পানি মারিয়ে বাড়িতে এসে দেখেন ওনার জন্য ভূজপুর এলাকার চাঁদপুর নিবাসী অমৃতবাবু নামক একজন ভদ্রলোক এসে অপেক্ষা করছেন। এই অমৃতবাবু ওনার পূর্ব পরিচিত, আর ওই চাঁদপুর এলাকার মোটামুটি বেশ নাম ডাক আছে এমন একজন মানুষ, খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খুব ভদ্রলোক। দাদুকে বাড়িতে ঢুকতে দেখেই অমৃতবাবু দাদুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন। দাদু পরিস্থিতি সামলে অমৃতবাবুর কাছে বিস্তারিত জিজ্ঞেস করেন। অমৃতবাবু বলেন ওনার ছোট ছেলেকে 2 দিন যাবৎ নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদু যেহেতু ইউনিয়ন পরিষদে চাকরি করেন, অনেকের সাথেই তার জানাশোনা রয়েছে। এই জন্যই মূলত তিনি দাদুর কাছে সাহায্য চাইতে এসেছেন। তিনি যেন বিভিন্ন লোকের কাছে এই বিষয়টা জানান যে তারা দেখেছে কিনা। ওই সময় তো এরকম মোবাইল ফোনের প্রচলন ছিল না, তাই মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছালে তারাই বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে দিতেন। ওই উদ্দেশ্যেই মূলত উনি এসেছিলেন। ওই রাতে অমৃতবাবু দাদুর বাড়িতেই রয়ে যান। আলাপচারিতায় বিভিন্ন বিষয় উঠে আসে। অমৃতবাবু বলেন যে আপনি আমার ছোট ছেলেকে দেখেছেন অনেক আগে, যখন সে খুব ছোট ছিল। 8-10টা ছেলের মতোই আমার ছেলেও বড় হচ্ছিল। এখন তার বয়স 15 বছর। গত পরশুদিন সন্ধ্যায় সে মাছ ধরতে বেরিয়েছিল। কিছুক্ষণ পরে বেশ কিছু কই মাছ নিয়ে ফেরতও আসে। তার মাকে বলে যে মাছের ডালি পড়েছে, অর্থাৎ অনেকগুলো মাছ একসাথে আছে এমন একটা গর্তকে মাছের ডালি বলা হয়। তো এরকম গর্ত দেখলে এটাকে মাছের ডালি পড়া বলে। তো ছেলেটা বলে আপাতত এগুলো আনতে পারছি, বাকিগুলো আনতে যাচ্ছি বলেই আরেকটা বড় ঝুড়ি নিয়ে সে বেরিয়ে যায়। আজ অবধি সে এখনো ঘরে ফেরেনি। এই বিষয়টা বলেন এই অমৃতবাবু মাস্টার দাদুকে। উনি আরও বলেন একদিকে বৃষ্টি, তার মাঝে চারদিকে মানুষজন কম থাকায় 2 দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। অমৃতবাবু আরও জানান চারদিকে মানুষ লাগিয়ে উনি এদিকটাতে এসেছেন দাদুকে জানিয়ে তার কাছ থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায় এই জন্য। সব শুনে দাদু ওনাকে অভয় দিয়ে বললেন চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো মানুষের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পরদিন সকালবেলা সকালের নাস্তা করে অমৃতবাবু মাস্টার দাদুর বাড়ি থেকে তার বাড়িতে চলে যান। দাদুও নিজের কাজে ব্যস্ত হয়ে যান, চলে আসেন ওনার ইউনিয়ন বোর্ড অফিসে। কাজের ফাঁকে ফাঁকে তিনি যতটুকু সম্ভব সবাইকে বিষয়টা জানাচ্ছিলেন।
অনেক মানুষই তো সেখানে আসছিলেন তাদের কাজের জন্য। জানানোর এক পর্যায়ে ভোজপুরের এক লোক দাদুকে বলেন যে আপনি ওই ছেলের কথা বলছেন, ওই ছেলেকে তো পাওয়া গেছে, অনেকগুলো মাছ ভর্তি ঝুড়ি নিয়ে সে বাড়িতে ফিরে এসেছে। খবরটা শুনে দাদু বেশ আশ্বস্ত হলেন, ভাবলেন একবার গিয়ে দেখে আসবেন ওই ছেলেটাকে। পরদিন আবার অফিস ছিল বন্ধ, তাই অফিস বন্ধ থাকায় দাদু সকালবেলা অমৃতবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অমৃতবাবুর বাড়িতে পৌঁছে দাদু দেখলেন বাড়িতে পূজার আয়োজন চলছে। দাদুকে দেখে অমৃতবাবু বেশ খুশি হয়ে বলেন, আসুন ভাই, বাড়িতে আসেন, বসেন। ছেলেকে ফিরে আসা বা ফিরে পাওয়া উপলক্ষে পূজার আয়োজন করেছে। দাদু প্রথমে ছেলেটিকে দেখতে চাইলেন, দেখা গেল ছেলেটি একদম পরিপাটি হয়ে ঘরে শুয়ে আছে, কারোর সাথেই বিশেষ কিছু বলছে না। দাদু পাশে গিয়ে জিজ্ঞেস করেন, কি বাবা, তুমি কেমন আছো? ছেলেটা চুপ করে থাকে। দাদু আবার জিজ্ঞেস করেন, কোথায় ছিলে তুমি এই 2 দিন? এবারও ছেলেটা চুপ। দাদু ওখান থেকে চলে আসতে যাবেন, ঠিক তখন ছেলেটা জবাব দেয়, আমি কোথায় যাব? আমি আমার জায়গায় ছিলাম, এই ছেলেটাই তো গেছে আমার কাছে, এর তো নিস্তার নেই। দাদু ছেলেটার কথা বুঝতে পারলেন না। উনি জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? ছেলেটা তখন বলে ওঠে, যা ভাগ এখান থেকে, বুড়ো ধাম কোথাকার। ছোট ছেলের এমন ব্যবহারে দাদু বেশ অবাক হলেন, বিব্রতও হলেন, বিরক্তও হলেন। চিন্তা করলেন, এই ছেলেটা তো ভদ্র, এই ছেলে আমার সাথে এমন একটা আচরণ করতে পারলো। দাদু বিব্রত হয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। শুরু হয় পূজা, কিন্তু বিধিবাম। মন্ত্র পাঠ শুরু হতেই ছেলেটার বিকট চিৎকার শুরু হয়। সে চিৎকার করে বলছে, এই পূজা বন্ধ করো, পূজা বন্ধ করো। প্রথম প্রথম কেউ বিষয়টি আমলে না নিলেও ছেলেটার উন্মাদনায় পূজা স্থগিত করা হলো। অমৃতবাবু, ওনার স্ত্রী, তারপর মাস্টার দাদু সহ বাড়ি ভর্তি লোকজন বিষয়টা বুঝতে পারেন না যে ঘটনাটা কি। পূজা করতে আসা পুরোহিত বিষয়টা ভালো নয় বলে জানিয়ে বিদায় নেন, বলেন যে বাড়িতে পুজো হতে দেয় না ওই বাড়ির ধ্বংস অনিবার্য। এমনটা বলে তিনি নিজের পাথেয় দক্ষিণা কোনো কিছু না নিয়েই চলে গেলেন। আনন্দে থাকা বাড়িটা মুহূর্তেই বিষাদে ভরে গেল। চিৎকার চেঁচামেচি করে নিস্তেজ হয়ে ছেলেটা ঘুমিয়ে পড়ে। মাস্টার দাদু অমৃতবাবুকে পরামর্শ দেন কোনো কবিরাজ দিয়ে ছেলেটাকে একটু ঝাড়ফুঁক করানোর জন্য, কারণ তার লক্ষণ মোটেও ভালো লাগছে না। অমৃতবাবুর অনুরোধে পরদিন সন্ধ্যায় স্থানীয় একজন হিন্দু কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় ছেলেটাকে। কবিরাজ তার মতো করে রিচুয়াল শুরু করেন, শেষও করেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। আশ্চর্যের বিষয়, ওই ছেলেটা একেবারে চুপচাপ বাধ্য ছেলের মতোই সবকিছু করে গেছে। সবাই ধরে নেয় হয়তো ঝাড়ফুঁক বেশ ভালোই হয়েছে। কিন্তু বাড়িতে ফেরার পথে ছেলেটা একটা ঝাঁকুনি দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে, বলতে থাকে, আমি যাব না কোথাও, কেউ আমাকে নিতে পারবে না। আমি ওর কাছে যাইনি, ওই এসেছে আমার কাছে, ওর নিস্তার নেই। ছেলের এমন কথা শুনে অমৃতবাবু বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি আরও কয়েকজন কবিরাজের সাথে যোগাযোগ করেন এবং যথাযথভাবে রিচুয়ালও করেন, কিন্তু কোনো রকম সমাধান পাচ্ছিলেন না। কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে সেটা একদম স্বাভাবিক হয়ে যায়, তার আচার আচরণে বিন্দুমাত্র কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় না। কবিরাজ যেটা করতে বলে সেটাই করে। বেগতিক অবস্থা আবার অন্যদিকে হয়ে যায়। বাড়িতে ফেরার সময় তার অবস্থা খারাপ হয়ে যায়। আরও একটা বিষয়, 8-10টা জিনে ধরার লোকের মতো সে কিন্তু তেমন কোনো পাগলামি করতো না। বাড়িতে থাকা অবস্থায় ওই ধরনের কোনো অস্বাভাবিকতাও তার মধ্যে ওই সময়ের মতো লক্ষ্য করা যাচ্ছিল না। একটা বিষয় ছিল, সেটা সবসময় একেবারে সেজে গুজে পরিপাটি হয়ে থাকতো। দিনে 3 থেকে 4 বার গোসল করত। তার ঘর 4 থেকে 5 বার ঝাড়ু দিতে হতো। কেউ যদি তাকে স্পর্শ করত সে আবার গোসল করত। এমন সমস্ত অদ্ভুত আচরণ অবশ্য তার মধ্যে দেখা যাচ্ছিল। আর সমস্যাটা হয় ওখানেই, বারবার এবং অসময়ে গোসল করার কারণে ঠান্ডা লেগে ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছিল। একটা সময়
খাওয়া দাওয়ার প্রতিও সে বেশ কঠিন হয়ে পড়ে। সে নির্দিষ্ট সময় ছাড়া খাবার খেত না। তাও সে নির্দিষ্ট সময় কখন? যখন হিন্দু বাড়িগুলোতে পূজা অর্চনার সময় হয়, ঠিক তখন। দিনের বিভিন্ন সময় তারা তো পূজা অর্চনা করে, ঠিক ওই সময় তাকে পূজার নিয়মে খাবার দিতে হবে। বিষয়গুলো প্রথমে পরিবারের সদস্যরা সহ্য করলেও একটা সময় এই বিষয়গুলো মেনে নেওয়া তাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল। এদিকে পূজার নিয়মে খাবার দেয়া, অল্প অল্প খাবার খাওয়া, এত ঘন ঘন গোসল করা, এই সমস্ত কারণে ছেলেটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল। বিভিন্ন ধরনের রোগ তার মধ্যে দেখা দিচ্ছিল। অমৃত বাবু উনি বুঝে পাচ্ছিলেন না যে কি করবেন। একদিন এক বিষয় চিন্তা করেন, সেটা হচ্ছে ওনাদের এলাকা থেকে কাছাকাছি জায়গায় একজন হুজুর রয়েছেন। তো ওনাকে সবাই ছোয়াইন্না হুজুর বলে, মানে 6 আনা হুজুর বলেন আর কি তাকে, মানে ওই নামেই উনি পরিচিত। ওনার যেই পারিশ্রমিক এটা নাকি প্রথমে ছিল 6 আনা, আর ওই 87-88 সালের দিকে ওনার তখন পারিশ্রমিক হয়ে যায় 6 টাকা। এখন উনি চিন্তা করেন যে ওই লোকের কাছে যাবেন কিনা। এদিকে ওই লোক হচ্ছেন মুসলিম, আর ওনারা বেশ সম্ভ্রান্ত ঘরের হিন্দু পরিবার। তাদের বাড়িতে মন্দির আছে, পূজা অর্চনা হয়। এখন একজন মুসলিমকে তার বাড়িতে ডেকে নিয়ে আসবেন, তিনি তার মতো করে রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন। বিষয়টা আসলে সমাজের লোকজন কিভাবে নেবেন বুঝতে পারছিলেন না। এদিকে নিজের ছেলের এই অবস্থা, আসলে কি করবেন? সমাজের কথা চিন্তা করবেন না ছেলের জীবন বাঁচাবেন, এটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। তবে নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওই সমাজের কথা, লোকলজ্জার কথা ভুলে উনি ওই হুজুরের কাছে যান। হুজুরের কাছে সব বিষয় খুলে বলেন। ওই হুজুর অমৃতবাবুকে বললেন যে আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি আপনার ছেলেকে কোনো শয়তান জিনে আছর করেছে, কিন্তু আমাকে আগে আপনার ছেলেকে দেখতে যেতে হবে। অমৃতবাবু বললেন, হুজুর আপনার যাবার দরকার নাই, আমি ওকে এখানে নিয়ে আসব। কথা মতো 2 দিন পরে, শনিবারে অমৃতবাবু এবং আরও কয়েকজন মিলে ওই ছেলেকে হুজুরের কাছে নিয়ে আসে। হুজুর ওনার মতো করে ঝাড়ফুঁক করেন ঠিকই, কিন্তু ছেলেটা একদম সুস্থ স্বাভাবিক কোনো মানুষের মতোই আচরণ করতে থাকে। অমৃতবাবু বললেন যে হুজুর, ছেলেটাকে যখনই কোথাও ঝাড়ফুঁক করাতে নিয়ে যাই সে একদম সুস্থ স্বাভাবিক, কিন্তু বাড়িতে নেবার পথে ঝাঁকুনি দিয়ে আবার একই আচরণ করতে থাকে। হুজুর নিজেও এমন অদ্ভুত আচরণের রোগী পেয়ে চিন্তায় পড়ে যান। তিনি ঝাড়ফুঁক করছেন, তার অনুসারী কিছু জিনকে ডেকে এই ছেলের সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করে তারা জানায় এই ছেলেটা সম্পূর্ণ সুস্থ, তার উপর কোনো জিনের আসর নেই। জিনদের কাছ থেকে এমন তথ্য পেয়ে হুজুর আরও ঘাবড়ে গেলেন। তিনি অমৃতবাবুকে বললেন, আমি আপনার সাথে এখনই আজকেই আপনাদের বাড়িতে যাব। তো কথা মতো রাত করে তারা অমৃতবাবুর বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে সেই একই পরিস্থিতি, ঝাঁকুনি দিয়ে ছেলেটা আগের মতো উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় সবাইকে, আর বাড়িতে গিয়ে সে একদম পরিপাটি, চুপচাপ থাকে। হুজুর নিজের চোখে সব কিছুই দেখলেন। অমৃতবাবুর বাড়িতে পৌঁছে হুজুর ওনার মতো করে অমৃতবাবুর বাড়ি বন্ধ করে দেন। এবার ছেলেটা পুরোপুরি সুস্থ আচরণ করতে থাকে, বাড়ির সবাই খুশি হয়ে যায়। অমৃতবাবু হুজুরকে অশেষ ধন্যবাদ জানান, কিন্তু হুজুরের মনে কিন্তু একটা অশনির সংকেত বারবার উকি দিচ্ছিল। তিনি অমৃতবাবুর ছেলের জন্য কিছু তদবির দিয়ে যান, এরপর বিদায় নেন। অমৃতবাবুর বাড়ি থেকে বের হয়ে হুজুর গভীর রাতে নিজের বাড়ির দিকেই রওনা দিয়েছেন। প্রতিমধ্যে বৃষ্টি আর ঝড়ো আবহাওয়ার পরেও কোনো ধরনের কোনো ভুতুরে বাধা ছাড়াই উনি বাড়িতে পৌঁছে যান। কিন্তু পরদিন রবিবার বিকাল নাগাদ অমৃতবাবু এবং আরও কয়েকজন মিলে ছেলেটাকে নিয়ে হাজির হন এই হুজুরের কাছে। সেই একই অবস্থা, অর্থাৎ তাকে যখন নিয়ে আসা হয়েছে ওই ছেলেটাকে আর কি, ছেলেটা একদম স্বাভাবিক। নিয়ে আসার পর হুজুর তো নিজেও নিরুপায় হয়ে যান। তিনি অমৃতবাবুকে বলেন যে ছেলেকে বাড়ি নিয়ে যান, আমি দেখি কি করা যায়। হুজুর ওই দিন রাত থেকে নেমে পড়েন এই কাজে। লোকমুখে হুজুর একটা মান সম্মান আছে, তিনি কোনো কাজে সহজে বিফল হন নাই। তিনি অনেক রিচুয়াল করে বিভিন্ন জটিল সমস্যাগুলো সমাধান করেছেন ঝাড়ফুঁক করে আর কি।
কিন্তু এইটার বিষয়ে কোনো সমাধানই দিতে পারছেন না। জিন ডাকলেই জিন বলে যে এর উপর কোনো জিনের প্রভাব নেই। তাহলে ঘটনাটা কি? বিষয়টা তো স্বাভাবিক না। তাহলে কি এটা মানসিক রোগী? যদি তাই হয় তাহলে একে মানসিক রোগের ডাক্তার দেখাতে হবে, আর যদি জিনে ধরা হয় তাহলে সেরকমভাবেই চিকিৎসা করাতে হবে। আপাত দৃষ্টিতে তো মনেই হচ্ছে যে এটা জিনে ধরা রোগী না, এটা মানসিক রোগী। কিন্তু তবুও শেষ একটা চেষ্টা উনি করতে চাইলেন, দেখি কোনো তথ্য উনি বের করতে পারেন কি না, ওই চিন্তা করে আর কি। উনি দীর্ঘ সময় ধরে অনেক রুকিয়া করে জিন সমাজের অনেক বৃদ্ধ এক অভিজ্ঞ জিনকে হাজির করাতে সক্ষম হন। এরপর এই ছেলেটার বিষয়ে যখন জিজ্ঞেস করেন, তখন ওই বৃদ্ধ জিন হুজুরকে এক অদ্ভুত তথ্য দেন। ওই জিনটা বলেন, এই ছেলেটাকে যে জিন আছর করেছে এমন জিন খুবই বিরল, আর এরা অত্যন্ত চালাক প্রকৃতির। নিজেদের ইচ্ছামতো এরা রোগীর শরীরে আসা যাওয়া করতে পারে, আর তাদের হাজির করাও বেশ কঠিন, কারণ এরা চালাকি করে রোগীর শরীর থেকে সময়ে অসময়ে যে কোনো সময় বের হয়ে যেতে পারে। আর এমন টাইপের জিন কোটিতে একটা মেলে। কেননা এরা যদি কারো উপর আসর করে, লোকজন তাদেরকে যখন জিনে ধরা কোনো রুগী মনে করে কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যায়, তখন সেই হুজুর বা কবিরাজ কিচ্ছু ধরতে পারে না, তাকে মানসিক রোগের ডাক্তার দেখাতে বলে। এই ধরনের জিন যদি কারো উপর আসর করে তাহলে জিনের প্রভাব বোঝা যায় না, অথচ সে জিন দ্বারা আক্রান্ত। আর এই ধরনের রোগীদের মধ্যে অদ্ভুত ধরনের একটা রোগ দেখা দেয়, এটাকে সূচিবায়ু রোগ বলে। ইংরেজিতে যেটাকে ওসিডি বলে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই ধরনের রোগীগুলো তারা পরিপাটি থাকতে পছন্দ করে। শরীরে টাচ লাগলে সেই জায়গা ময়লা হয়ে গেছে মনে করে সে কাপড় পরিবর্তন করে ফেলে। এরকম অনেক ধরনের চিন্তাভাবনা তারা করতে থাকে, সেই অনুযায়ী তারা আচরণও করে। এরকম লোক অনেক আছে। তবে হ্যাঁ, সূচিবায়ু একটা রোগ বটে, তবে এই রোগে যারা আক্রান্ত তারা সবসময়ই এরকম আচরণ করে। কিন্তু এই টাইপের চালাক প্রকৃতির জিন দ্বারা যদি আক্রান্ত হয়ে এই ধরনের সূচিবায়ু রোগ দেখা দেয়, তারা কিন্তু সবসময় এমনটা করে না। শুধু যখন ওই জিন দ্বারা সে পজেসড অবস্থায় থাকে তখন এই আচরণটা সে করে, এছাড়া সে স্বাভাবিক। আর এই জিন যদি কারো উপর একবার আসর করে তাহলে এর প্রভাব আমৃত্যু, আর এর নিস্তার প্রায় অসম্ভব। কোনো ধরনের রুকিয়া করে একে বের করা অত্যন্ত কঠিন। আর এটা এই টাইপেরই জিন, তবে তার নাম বলতে পারবো না, আর এ কোত্থেকে আসছে এটাও বলা মুশকিল, কারণ এ কোনো প্রমাণ রাখে না, এর সম্পর্কে কোনো তথ্য পাওয়া মুশকিল। এই সামান্য কিছু তথ্য দিয়েই ওই জিনটা সালাম দিয়ে চলে যান। এদিকে 3 থেকে 4 দিন অমৃতবাবু হুজুরের কাছে আসছেন, এসে কান্নাকাটি করতে থাকেন। একজন অসহায় বাবার কান্নাকাটি হুজুরা সহ্য করতে পারেন না। তিনি বুদ্ধি করেন যে এভাবে হবে না, ওই জিনটাকে যেহেতু হাজির করা যায় না, সুতরাং হাজির অবস্থায় একটা কাজ করতে হবে। তখন উনি এই অমৃতবাবুর সাথে একটা গোপন পরামর্শ করেন। ওই সময় বিশেষ এক বন্ধনী দিয়ে দেন, যাতে করে ওনাদের কথা কোনো জিন শুনতে না পারে। এরপর অমৃতবাবুর সাথে ওনার পরামর্শ অনুযায়ী সেই কাজে নেমে পড়েন। ওই জিনটা তো নির্দিষ্ট সময়ে আসে, আর তখনই যায় যখন কোনো কবিরাজ বা হুজুরের কাছে ঝাড়ফুঁক করানোর জন্য নিয়ে আসা হয়। তার আগ পর্যন্ত কিন্তু থাকে। এই চিন্তা করেই তারা একটা পরামর্শ করে পরিকল্পনা করেন, এই ছেলেটাকে বাড়ি থেকে বের করা হবে। তো বাড়ি থেকে বের করার পর একটা সময় পর তো ওই জিনটা তাকে ছেড়ে চলে যাবে। হুজুরের কাছে আসার পর ছেলেটা একদম স্বাভাবিক। এই হুজুর কি করেছেন, অমৃতবাবুর সাথে পরামর্শ করে ঠিক কোন দিন কখন এই ছেলেটাকে বাড়ি থেকে বাইরে বের করা হবে এই সময়টা ফিক্সড করে হুজুর চলে গেছেন ওই অমৃতবাবুর বাড়ির কাছে। আর হুজুর এমন এক ধরনের রুকিয়া করেছেন যাতে করে কোনো জিন তার উপস্থিতি ওখানে টের না পায়। জিন ওখানে কাউকে দেখবে না, অথচ তিনি আছেন। মানুষ দেখবে কিন্তু জিনেরা সহজে দেখবে না, সে যত চালাক প্রকৃতির জিনই হোক। উনি তো
একটা গাছের পাশে ঘাপটি মেরে বসে আছেন, রুকিয়া করে শরীর বন্ধ করে রেখেছেন। এদিকে ওই ছেলেটা ওই যে ফিটফাট বাবু সেজে ঘরে বসে আছে, ওকে ধরে বাইরে যখন বের করা হচ্ছে, সে বলছে আমি যাব না, আমি যাব না। 4-5 জন ধরে টানতে টানতে বাইরে বের করতেছে। ওই সময়ে হুজুর কি করেছেন, লাফ দিয়ে গিয়ে একটা বিশেষ বন্ধনী তার শরীরে দিয়ে দিয়েছেন। যখনই এই কাজ করেছেন, সাথে সাথে সে একদম গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, লাফালাফি করতে থাকে। তখন মনে হচ্ছে 10-12 জন মিলেও ওই ছেলেটাকে আটকে রাখা দায় হয়ে যায়। আর হুজুর তৎক্ষণাৎ একটা লাঠি নিয়ে ওই ছেলেটাকে সেই রকমের একটা পিটুনি দেন। পিটুনি খেয়ে মনে হলো ছেলেটা একটু শান্ত হয়েছে। এরপর হুজুর বললেন, এই ছেলেটাকে এক্ষুনি বেঁধে ফেলো। তখন ছেলেটাকে বেঁধে ফেলা হয়। তখন ওই হুজুর বলেন, এই ছেলেটাকে এখানে রেখে কাজ করা যাবে না, এই বাধা অবস্থাতেই আমার বাড়িতে নিয়ে চলো। এখন ওর শরীর ছেড়ে এই বজ্জাত জিনটা আর কোনোভাবেই যেতে পারবে না। ওই কাজ আমি করে দিছি, ওর ইচ্ছা মতো আসবে যাবে, ওই কাজ আমার শেষ। ওই কাজ যেন করতে না পারে সেই ব্যবস্থা করেই আমি এই ভয়ঙ্কর বন্ধনীটা শিখে তারপর এসে এই কাজটা করছি। এইবার দেখি সে কী করে। এদিকে ওই ছেলেটাকে নিয়ে আসা হয়। ছেলেটা তো ছুটার অনেক চেষ্টা করছে, কিন্তু তার হাত পা এমনভাবে বাঁধা, কোনোভাবেই সে ছুটতে পারছে না। তার বাড়িতে নিয়ে আসার পর একটা বিশেষ ঘরের মধ্যে ঢুকানো হয়। সেখানে উপস্থিত আরও কয়েকজন ছিল। তখন হুজুর বলেন, এইবার ওর হাত পায়ের বাঁধন খুলে দাও। যখনই খুলে দিয়েছে, খুলে দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ গতিতে এসে হুজুরকে এমন জোরে ধাক্কা দিয়েছে, হুজুর ছিটকে পড়েন অনেক দূরে। তখন এই অমৃতবাবু ঝাঁপ দিয়ে ছেলেকে জাপটে ধরেন, কিন্তু ছেলেটাকে নিয়ন্ত্রণ করা তখন অসম্ভব হয়ে দাঁড়ায়। হুজুর যখন ছিটকে পড়েছেন, তখন তার যেই আলমারিটা ছিল এটা কিন্তু নড়ে ওঠে। আলমারির উপরে একটা কোরআন শরীফ ছিল, এটাও অনেকটা কিনারে চলে আসে। আর এই যে অমৃতবাবু আর তার ছেলের ধস্তাধস্তির এক পর্যায়ে তারাও ওই আলমারিতে এসে আঘাত হানে। আর তখন উপর থেকে পবিত্র কোরআন শরীফ গিয়ে পড়ে ওই ছেলেটার গায়ে। পবিত্র কোরআন কিন্তু উপর থেকে পড়লে কোনো মানুষের পড়ে যাওয়ার কথা না, কিন্তু যখনই উপর থেকে পবিত্র কোরআন ওই ছেলেটার শরীরের উপর পড়েছে, মনে হচ্ছে অসম্ভব ভারী কোনো জিনিস ওই ছেলেটার গায়ে পড়েছে। আর ওই ভারে ওইটার সাথে সাথে ওই ছেলেটাও পড়ে গেছে নিচে। পবিত্র কোরআন পড়েছে তার বুকের উপরে। এখন 10-12 জন মানুষকে একদম আছড়ে ফেলা ছেলেটা একটা পবিত্র গ্রন্থের ভারে একদম কাবু হয়ে গেছে। সে নিজেকে অনেক চেষ্টা করে কোরআন শরীফ থেকে সরিয়ে নিতে, কিন্তু কোথায় কি, এক চুলও নড়তে পারে না। মনে হচ্ছে পর্বত সমান ভারী কোনো জিনিসের চাপায় পড়েছে সে। বিকট চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে দেয় ছেলেটা। হুজুর আর অমৃতবাবু বিষয়টা দেখে স্তম্ভিত হয়ে যায়। এত শক্তির একটা সত্তা একটা পবিত্র গ্রন্থের কাছে নত স্বীকার করে। হুজুর দেরি না করে বিভিন্ন সূরা আয়াত পাঠ করতে থাকেন। একটা সময় ছেলেটা নিস্তেজ গলায় বলে, এই হুজুর, এটা সরা আমার শরীর থেকে, আমি মরে যাব এটার ভারে। নত স্বীকার করা সত্তাকে হুজুর জিজ্ঞেস করে, তুই কে? তখন জবাব আসে, আমি শঙ্খনাদ। আমি বহুকাল শুয়েছিলাম নীরবে, কিন্তু এই ছেলেটা আমার বুকে পাড়া দিয়ে আমাকে জাগিয়েছে। আমি তো ওকে ছাড়বো না। আমাকে তাড়াতাড়ি এর শরীর থেকে বের করে দে, নয়তো আমি মারা যাব। হুজুর বলেন, ছেলেটার কোনো দোষ নেই, সে না জেনে তোর বুকে পা দিয়েছে, আর তুই এর উপর সওয়ার হয়েছিস, তোর তো শাস্তি হওয়া দরকার রে। হুজুর বাকিদের সহ অমৃতবাবুকে বলেন, এই ছেলেকে এইভাবেই রেখে দিতে, কোনো নড়াচড়া করা যাবে না। হুজুরের কথা মতো দরজা বন্ধ করে দিয়ে সবাই চলে যায়। সেটা চিৎকার করতে করতে একটা সময় চুপ হয়ে যায়। পরদিন সকালবেলা হুজুর সহ অমৃতবাবু এবং আরও বেশ কয়েকজন মিলে ছেলেটাকে অজ্ঞান অবস্থায় ওখান থেকে উদ্ধার করেন। এই সময় হুজুর তার অনুগত জিনদের কাছ থেকে নিশ্চিত হয়ে নেন যে ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা এটাই হয়েছে, পবিত্র কোরআন শরীফের ভারে শঙ্খনাদ মারা গেছে।
পরে হুজুর কোরআন শরীফ ছেলেটার বুক থেকে সরিয়ে বুকে জড়িয়ে নেন। নিশ্চিত না হয়ে উনি পবিত্র কোরআনটা তার বুকের উপর থেকে সরান নাই। এরপর কিছু পানি পড়া তদবির দিয়ে বিদায় দেন। হুজুর তার জিনেদের কাছ থেকে আরও একটা ব্যাপার জেনে নিয়েছিলেন। তার জিনেরা বলেছিল শঙ্খনাদের মৃতদেহ তার শরীরের ভিতরে রয়েছে, আর শঙ্খনাদ এক বিষাক্ত জিন। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পচে যখন এই ছেলেটার শরীরের সাথে মিশে যাবে তখন হবে আর একটা সমস্যা। এই জন্য আর একটা বিশেষ রুকিয়া করতে হবে, টানা 7 দিন এই রুকিয়াটা করতে হবে। তারপরে গিয়ে আল্লাহর রহমতে সে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে এই রুকিয়াটা করার পর এই ছেলেটা এমন একটা বমি করবে, এই বমির কালারটা হবে একদম কালো কুচকুচে ছাইয়ের মতো, মনে হচ্ছে যে সে কয়লা বা ছাই খেয়েছে সেটাই বমির সাথে বের হয়ে গেছে। এরকম 7 দিন হবে। মূলত এটাই হচ্ছে এই শঙ্খনাদের মৃতদেহ, এভাবে বের হয়ে আসবে। এরপর আর কোনো সমস্যা নাই। আর ওই সন্ধ্যায় সে মাছের লোভে কোথায় কোথায় হেঁটেছে সে নিজেও জানে না। ওই ছেলেটা পরবর্তীতে জানিয়েছে আর কি, যে সে যে কোথায় গেছে সে নিজেও জানে না। একটা সময় গর্তের মতো একটা জায়গায় কোমর অবধি সে ঢুকে যায়। এরপর তার শরীরে একটা ঝাঁকুনি লাগে। তারপর তার আর কিছুই মনে নাই। এর ভিতরে যে এত কিছু হয়ে গেল এই কয়দিনে সে কিছুই বলতে পারে না। আল্লাহর রহমতে সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। ছেলেটার নাম প্রবীর। বর্তমানে তার কম্পিউটার আর সিসিটিভি সরঞ্জামের দোকান রয়েছে চট্টগ্রাম শহরের নিউ মার্কেট এলাকায়। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, শঙ্খনাদ যার এত শক্তি, এত চালাক, কিন্তু পবিত্র কোরআনের ভারে সে মারাই গেল। আর এই শঙ্খনাদ এমন চালাক জিন, এর উপস্থিতি আসলে টের পাওয়া মুশকিল। আর এ ইচ্ছামতো কারো শরীরে ঢোকে আর বের হয়, কে আটকে রাখাও কঠিন। এই কারণে চালাকি করে শরীরে থাকা অবস্থাতেই হঠাৎ করেই তাকে ওই শরীরের মধ্যে আবদ্ধ করে ফেলা হয়। গলায় এক ধরনের বিশেষ মালা পরিয়ে দেওয়া হয়েছিল। ওই মালার কারণেই নাকি ওই জিনিসটা আবদ্ধ হয়ে যায়, কোনোভাবে বের হতে পারেনি। তারপর তো তার শরীরে থাকা অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয় হুজুরের বাড়িতে। তারপর তো হুজুর যেটা করার তো করেছেনই। তো এভাবেই শঙ্খনাদের মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, বিভিন্ন গর্ত যেগুলো রয়েছে, এই গর্তগুলোতে কিন্তু থুতু ফেলা, ময়লা ফেলা, নাপাকি করা, এই জিনিসগুলো কিন্তু নিষেধ। হুট করে গর্তের মধ্যে হাত ঢুকা এটা কিন্তু এমনিতেও নিরাপত্তার জনিত হুমকি। কেননা গর্তের মধ্যে সাপ থাকতে পারে, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, এগুলো কামড়ে দিতে পারে, তখন কিন্তু বিভিন্ন সমস্যা হবে। এছাড়া গর্তের মধ্যেও কিন্তু জিনেরা থাকে। শঙ্খনাদ এমন একটি জিন যে মাটির নিচে থাকা জিন। দীর্ঘদিন সে ঘুমিয়েছিল। হঠাৎ করেই তার বুকের উপর পাড়া পড়ার কারণে, অর্থাৎ চাপ পড়ার কারণে, পায়ের চাপ যেটা পড়েছিল আর কি, সে কিন্তু জেগে গেছে আর তৎক্ষণাৎ এর শরীরের উপর ভর করেছে। আমরা সাবধানে থাকব এই সমস্ত বিষয়গুলো থেকে। যারা আমরা মাছ ধরার চেষ্টা করি এরকম গর্ত থেকে, বিভিন্ন গর্তের মধ্যে হুটহাট করে নেমে পড়ি, আমরা অবশ্যই দোয়া পড়ে নামব। আর অপ্রয়োজনে এই সমস্ত কাজগুলো থেকে নিজেকে এবং অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।